নমস্কার। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত ইউটিউবের মাধ্যমে যে অনলাইনে বিভিন্ন বিষয়ভিত্তিক ক্লাস নেওয়ার যে পরিকল্পনা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গ্রহণ করেছে, সেই অনুযায়ী আজকে আমরা ভূগোল বিষয়ের সেমিস্টার 3 একটি গুরুত্বপূর্ণ টপিক আমরা আলোচনা করব। এই ভিডিও যারা এখন দেখছে বা পরেও যারা দেখবে, সেই সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলের বিভিন্ন স্কুলের যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আছো, তাদেরকে আমরা আমার পক্ষ থেকে এবং সংসদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি তোমাদের যে চাহিদা বা তোমাদের বিষয়ের প্রতি যেগুলো বিষয়গুলো তোমাদের জানার ইচ্ছা আছে, সেগুলো এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের আমাদের সাধ্যমতো যতটুকু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা সঙ্গে থাকবে আমাদের সাথে। স্টেপ বাই স্টেপ আমরা স্লাইডের মাধ্যমে বিভিন্ন টপিককে আমরা রাখবো সামনে, এবং সেই অনুযায়ী আমরা একের পর একভাবে এগোব। আমরা সবাই এই বিষয়ে অবগত হয়েছি যে থার্ড সেমিস্টার মানে হচ্ছে এমসিকিউ কোশ্চেন থাকবে, 35 নম্বরের এমসিকিউ কোশ্চেন হবে। আমাদের যতগুলো টপিক আমরা এই থার্ড সেমিস্টারে করছি, সবগুলো থেকেই এমসিকিউই আসবে। এই যে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট যে সাব টপিক আছে, প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ বা ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি। তার মধ্যে ইউনিট 1-এ জিওটেকটনিক আছে, এবং সেই জিওটেকটনিকের মধ্যে আমাদের যে থিওরিটি আছে, অর্থাৎ ভূগাঠনিক বিদ্যাতে অ্যালফ্রেড ওয়েগনারের মহাদেশীয় সঞ্চালন তত্ত্ব, যেটাকে আমরা ইংলিশে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি অ্যাকর্ডিং টু অ্যালফ্রেড ওয়েগনার। এই বিষয়ে একটা বিষয় আমরা তোমাদেরকে জানাচ্ছি। বই যখন পড়বে তখন বাংলায় যেগুলো আছে সেগুলো পড়ার সঙ্গে সঙ্গে ইংলিশ টার্মগুলো তোমাদের জানাটা আমার মনে হয় দরকার। উচ্চ শিক্ষার ক্ষেত্রে তোমাকে সেটা হেল্প করবে। ক্লাসটা শুরু করছি, তার আগে আমি আশা করব তোমার সামনে তোমার ক্লাসের টেক্সট বইও আছে, এবং তার সাথে একটা নোটবুক যেন থাকে। অর্থাৎ অনেক বিষয় হয়তো আমরা বলবো যেগুলো হয়তো কোনো কারণে তোমার তোমার টেক্সট বইতে নাও থাকতে পারে, সেটা তুমি নোট ডাউন করে নিতে পারো। অ্যালফ্রেড ওয়েগনারের যে মহাদেশীয় সঞ্চালন তত্ত্ব, সেখান থেকে এমসিকিউ থাকলেও তুমি সেই এমসিকিউ এর সব উত্তর তখনই বলতে পারবে যখন তোমার পুরো বিষয়টা আয়ত্তে থাকবে। প্রত্যেকটা বিষয় যেন একদম নখদর্পণে থাকবে, সবটাই যেন তুমি ডিটেলসে সবটা বুঝে নাও, জেনে নাও কোথায় কিভাবে কি তত্ত্বটা হয়েছে। আমরা এই অ্যালফ্রেড ওয়েগনারের মহাদেশীয় সঞ্চালন তত্ত্বে যাওয়ার আগে আমরা সবাই আমাদের পৃথিবীর যে বর্তমান মানচিত্র, সেটা একবার দেখি, যেটা আমরা দেখতেই পাচ্ছি স্লাইডে। সেখানে আমরা 7টা মহাদেশ এবং তার সঙ্গে 5টা মহাসাগর, বা যে আমরা যেটায় অভ্যস্ত। অ্যালফ্রেড ওয়েগনার এই থিওরিটি দিয়েছেন। ইনি হচ্ছেন একজন জার্মান আবহাওয়াবিদ। ঠিক আছে, জলবায়ু নিয়ে ওনার রিসার্চ ছিল, বিশেষ করে পুরনো কোন অঞ্চলে পুরনো জলবায়ু। জার্মানির মানুষ ছিলেন। ইনি রিসার্চ করার সময় কোথাও একবার উনি করতে করতে উনি দেখলেন যে কোনো একটা স্থানে দেখা যাচ্ছে যে বর্তমানে সেখানে দেখা গেল নাতিশীতোষ্ণ জলবায়ু, কিন্তু সেখানে শিলার মধ্যে বা আশেপাশে যেখান থেকে আমরা বিভিন্ন রকম প্রমাণ সংগ্রহ করি, সেখান থেকে তিনি দেখতে পাচ্ছেন সেখানকার অতীতে সেখানে এই নাতিশীতোষ্ণ জলবায়ু ছিল না, অন্য কোনো জলবায়ু ছিল। এবার গবেষণার জায়গাটা এখানেই যে কেন এটা হলো, তাহলে কি পৃথিবীর জলবায়ু এরকম ভাবে সেই স্থানটার জলবায়ু পরিবর্তন হয়েছে, না স্থানটা ঘুরে বেরিয়েছে? দুটো হতে পারে। একটা হতে পারে যে ওই যে নির্দিষ্ট স্থান বা দেশ বা মহাদেশ, তার জলবায়ুটা প্রতিনিয়ত চেঞ্জ হয়েছে। আর একটা হতে পারে যে জলবায়ু জায়গায় ঠিক আছে, অঞ্চলটা, স্থানটা কোথাও সরছে। এইটা গবেষণা করতে গিয়েই উনি এই থিওরিটায় আসলেন, এবং সেই জায়গায় দেখা যাচ্ছে উনি লাস্টে যে থিওরিটা দিয়েছিলেন, শেষ পর্যন্ত উনি গবেষণা করে তাতে উনি একটা চিত্র দিয়েছে। সব তার থিওরি অনুযায়ী কার্বনিফেরাস উপযুগ মানে ধরে নাও এটা একটা মোটামুটি আজ থেকে প্রায় 34-35 কোটি বছর আগে। তখন পৃথিবী অনেকটা এরকম ছিল ওয়েগনারের থিওরি অনুযায়ী। আমরা সবটাতেই ডিটেলসে আসবো। দেখাই যে বুঝতেই পারছো দুটো ম্যাপকে সামনে রাখলে যে বর্তমান পৃথিবীতে মহাদেশগুলো কোথায় অবস্থান করছে,
আর অতীতে কোথায় ছিল। সব মহাদেশগুলো কিন্তু সেকেন্ড ছবিতে কিন্তু লেখাও আছে, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ইউরোপ, এশিয়া একসাথে, আফ্রিকা, আন্টার্কটিকা, আমাদের ভারত, অস্ট্রেলিয়া এবং বিভিন্ন মহাসাগর। এবার থিওরিটাতে আমরা প্রবেশ করি, তার বিষয়টা কি রকম ওয়েগনারের থিওরি অনুযায়ী। ওয়েগনারের পূর্বে এই থিওরিটা নিয়ে, এই যে মহাদেশগুলো একসাথে অবস্থান করছে, এটা নিয়ে আরো কয়েকজন ভৌগোলিক এই বক্তব্য রেখেছিলেন। সবার প্রথম হচ্ছে আব্রাহাম অর্টিলিয়াস বলে একজন ভৌগোলিক, তিনি নেদারল্যান্ডের মানুষ ছিলেন। তিনি বলেছিলেন যে ইউরোপ, আফ্রিকা এরা কোনো একটা সময় একসাথে ছিল। পরবর্তীকালে ফ্রান্সিস বেকন, তিনিও বলেছিলেন আফ্রিকা বা সাউথ আমেরিকা এরা একসাথে ছিল। আলেকজান্ডার ভন আমবোল্ড, এনার নাম তো তোমরা শুনেছো, একদম সেমিস্টার 1-এ ফার্স্ট চ্যাপ্টারে আমরা জানি ভন আমবোল্ড। তিনিও আটলান্টিক মহাসাগরের দুই উপকূল নিয়ে সাদৃশ্য নিয়ে বলেছিলেন, অর্থাৎ তিনিও বলেছিলেন মহাদেশগুলো কোথাও কোনো একটা সময় একসাথে ছিল। হেনরিক ওয়েস্ট্রেইটস বলে একজন ভৌগোলিক, স্টেইস হয় বা স্টেইংও হয়, যাই হোক, তিনিও বলেছিলেন। এফ.বি. টেলর, এনারা প্রত্যেকেই এই ধারণা নিয়ে বিভিন্ন সময় বলেছেন ওয়েগনারের আগে। কিন্তু এনাদের বক্তব্যগুলো সব একটা বক্তব্য দিলে তো হবে না, তার সঙ্গে প্রমাণ দিতে হবে যে মহাদেশগুলো কোনো একটা সময় একসাথে ছিল, এখন আলাদা হয়ে গেল, তার প্রমাণটা কি। সেই প্রমাণ এনারা সেইভাবে দিতে পারেননি, যেটা দিয়েছিলেন কে, আর একজনও বলছিলেন অ্যালটানিও স্লাইডার পেলেটিনি বলে। এনারা প্রত্যেকেই দিয়েছেন, কিন্তু অ্যালফ্রেড ফোভার ওয়েগনার, ইনি প্রথম, অ্যালফ্রেড লোথার ওয়েগনার, এই লোথার ওয়েগনারই প্রথম যিনি, আর জার্মান আবহাওয়াবিদ ছিলেন। তিনি 1912 সালে প্রথম একটা থিওরি, প্রথম একদিন একটা কনফারেন্সের মাধ্যমে উনি জানালেন যে এরকম মহাদেশগুলো কিন্তু সঞ্চারিত হচ্ছে, মহাদেশগুলো এক জায়গায়, এখন যেটা দেখছি এরকম জায়গায় অতীত ছিল না, একসাথে ছিল। যেটা পরবর্তীকালে 1924 সালে তার একটা ইংলিশ বই, দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশান, এই বইতে প্রথম আসে। অ্যালফ্রেড লোথার ওয়েগনার, জার্মান আবহাওয়াবিদ, তিনি এই বইটার মাধ্যমে সবাইকে জানালেন যে তার থিওরিটার কথা। এবার সবার প্রশ্ন একটাই যে বিষয়বস্তুটা কি, মানে মূল বক্তব্যটা কি। মূল বক্তব্যটা অনেকটা এরকম যে, যদি আমরা পরপর বিষয়টাকে রাখি ছোট করে বললে, যে এটা হচ্ছে এডওয়ার্ড সুয়েজ বলে একজন আমাদের ভৌগোলিক, তিনি যে বলেছিলেন যে আমরা সেমিস্টার 1-এ কিন্তু পড়েছি যে মহাদেশের যে পৃথিবীর যে অভ্যন্তর ভাগ, তাতে একদম বাইরের স্তরটার নাম ভূত্বক, তার দুটো অংশ মহাদেশ, মহাসাগর। এই মহাদেশ হচ্ছে যেটাকে আমরা বলছি সিয়াল, আর মহাসাগর হচ্ছে সীমা, তাই তো আমরা যেটা জানি সবাই। উনি এই সিয়াল এবং সীমা, এই বক্তব্যটাকে, এই যে এডওয়ার্ড সুয়েজের ধারণাটাকে উনি ব্যাখ্যা দিয়েছিলেন, বা এটাকে মেনে নিয়েই ওনার এই থিওরিটাকে বলেছিলেন। উনি ওনার মতে, ওয়েগনারের মতে, সিয়াল অংশটি যেটা শুধুমাত্র মহাদেশীয় ভূত্বকের মধ্যে সীমাবদ্ধ, এবং মহাসাগরের ভূত্বকটা হচ্ছে এর উপরে শিয়ালটা রয়েছে, অর্থাৎ সীমার উপরে শিয়াল রয়েছে, এবং সীমার উপরে শিয়াল ভাসছে, এবং যেহেতু তার ঘনত্ব, সীমার ঘনত্ব বেশি, শিয়ালটার ঘনত্ব কম, এটা ভাসছে এবং বাধাহীনভাবে সঞ্চারিত করছে। শিয়াল মহাদেশটা বাধাহীনভাবে ঘুরছে, এটা হচ্ছে মূল বক্তব্যটা তার ছিল। এটার উপর বেস করে উনি ওনার থিওরিটা দিয়েছেন। উনি যেটা বললেন, আমরা দেখো প্রথম ছবিটা যেটা দেখলাম, কার্বনিফেরাস উপযুগে 34 কোটি বছর আগে, উপযুগে 34 কোটি বছর আগে যে থিওরিটা উনি দিয়েছিলেন, সেই থিওরি অনুযায়ী যে সমস্ত মহাদেশ একসাথে মিলে প্যানজিয়া বলে একটা ভূখণ্ডে একসাথে ছিল। সমস্ত মহাদেশ একসাথে অবস্থান করত, তার নাম প্যানজিয়া। প্যানজিয়া কথার অর্থ একটা সমগ্র ভূখণ্ড, অল ল্যান্ডস, ঠিক আছে, একটা অতি মহাদেশ। একইভাবে তার চারিপাশে যে অবস্থান করত সেটা হচ্ছে প্যানথালাসা বা সমগ্র সমুদ্র, অল সি, বৃহদায়তন মহাসাগর। এটা হচ্ছে বেসিক ধারণা। যেটা দেখো এখানে, আমরা এখানে দেখবে ছবিতে যেটা দেখা যাচ্ছে গন্ডোয়ানা বা
লরেসিয়া এগুলো আছে, এটা ধরে নাও এগুলো লেখা, এই পুরোটা একসাথে মিলে হচ্ছে প্যানজিয়া, আর তার চারিপাশে হচ্ছে প্যান্থালাসা। এটা কার্বনিফেরাস উপযুগের ঘটনা, হ্যাঁ, উপযুগে এই অবস্থায় ছিল। নেক্সট, এর পরবর্তীকালে তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে স্টেপ বাই স্টেপ মহাদেশগুলো কিভাবে ভাঙছে আমরা দেখব। যে প্রথমে দেখো পার্মিয়ান যুগে, আজ থেকে 225 মিলিয়ন বছর আগে যেটা, তারপরে ট্রায়াসিক যুগ 200 মিলিয়ন, তারপরে জুরাসিক, এরকম ভাবে প্রত্যেকটা যুগ পাল্টে আসতে বর্তমান লাস্টেরটায় বর্তমান পৃথিবী কিরকম অবস্থা এসছে। ছবিটার মাধ্যমে দেখতে পাচ্ছ মহাদেশগুলো কিভাবে সরছে, প্যানজিয়া থেকে কিভাবে সরছে, ভেঙে 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 বর্তমান জায়গায় এসছে। আমরা এটাই স্টেপ বাই স্টেপ যাব। এবার প্যানজিয়ার ভাঙনটা মেসোজোইক যুগে 22 কোটি বছর আগে প্রথম ভাঙে, দুটো খণ্ডে ভাঙে, লরেসিয়া বা অ্যাঙ্গারাল্যান্ড এবং গন্ডোয়ানাল্যান্ড। লরেসিয়া বা অ্যাঙ্গারাল্যান্ডের টার্মটা কোথা থেকে এসছে? এটা অ্যাকচুয়ালি কানাডার লরেন্সীয় যে ভূখণ্ড সেই টার্ম থেকে নেওয়া হয়েছে। আর এডওয়ার্ড সুয়েসের মতে যে সাইবেরিয়ায় যে আঙ্গারা নদী তার নাম অনুসারে অ্যাঙ্গারাল্যান্ড টার্মটা এভাবে এসছে। আর গন্ডোয়ানাল্যান্ডটা আমাদের ভারতের মধ্যপ্রদেশের গন্ড উপজাতি বা গন্ড উপজাতি তাদের নাম থেকে এসছে বলে এটা জানা যায়, যেটুকু আমরা জানি। তাই লরেসিয়া বা অ্যাঙ্গারাল্যান্ড এবং গন্ডোয়ানাল্যান্ড এই দুটো ভূখণ্ডে বিভক্ত ছিল। এবং এই দুটো যখন বিভক্ত হলো, প্যানজিয়া ভাঙলো, তাদের মাঝখানে একটা অগভীর সমুদ্র তৈরি হলো, তার নাম টেথিস মহীখাত। এই টেথিস মহীখাতের পরেই কিন্তু পরবর্তীকালে ভাঁজ খেয়ে হিমালয় ও আলস পর্বত হয়েছে। আর লরেসিয়া ও গন্ডোয়ানাল্যান্ড থেকে বিভিন্ন মহাদেশগুলো হয়েছে। লরেসিয়া এবং গন্ডোয়ানাল্যান্ডের একটা অংশ পশ্চিম দিকে সরে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা হয়েছে। একইভাবে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা যখন পশ্চিম দিকে সরেছে, এই সরার সময় সমুদ্রের পলির সঙ্গে এই মহাদেশের যে পারস্পরিক যে ধাক্কায় রকি ও আন্দিজ পর্বত তৈরি হয়েছে। আমরা ম্যাপে জানি হিমালয় ও আলপসের অবস্থান কোথায়, আর রকি আন্দিজ। এবং এই যে উত্তর ও দক্ষিণ আমেরিকার যে পশ্চিম দিকে সরে যাওয়ার পর মাঝখানে প্যান্থালাসার যে অংশটা মাঝখানে তৈরি হলো, সেটা মানে প্যান্থালাসার অংশের মধ্যেই যেটা সরে গেল, সরে নতুন সমুদ্র হলো, তার নাম আটলান্টিক মহাসাগর। আর লরেসিয়া পরবর্তীকালে উত্তর দিকে সরলো, সেখান থেকে এশিয়ায় এবং ইউরোপ হলো। আর গন্ডোয়ানাল্যান্ড যেটা নিচের অংশ, সেখান থেকে আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারতীয় উপদ্বীপ, আন্টার্কটিকা, এটা মূলত তৈরি হলো। মূলত এগুলোর উত্তর দিকে সরেই হয়েছে, তবে উত্তর পূর্ব দিকেও সামান্য কিছু কিছু ভূখণ্ড সরেছে, বিশেষ করে অস্ট্রেলিয়ার বা বিভিন্ন দ্বীপগুলো সরে গিয়ে এই গন্ডোয়ানাল্যান্ডটা তৈরি হয়েছে মোটামুটি। এবং গন্ডোয়ানাল্যান্ড থেকে এই মহাদেশগুলো তৈরি হয়েছে। আর অস্ট্রেলিয়া মূলত পূর্ব দিকে সরেছে। এই অস্ট্রেলিয়ার পূর্ব দিকে সরাতে তোমাদের কি হয়েছে দেখো, সেখানে ভারত মহাসাগর বলে একটা মহাসাগর তৈরি হয়েছে। এইগুলোকে আমি স্টেপ বাই স্টেপ রেখেছি, যে ওয়েগনারের থিওরি অনুযায়ী স্টেপ বাই স্টেপ এইভাবে সবটা ঘটেছে। আর উত্তরের দিকে যেটা সুমেরু মহাসাগর, মহাদেশগুলো সরে যাওয়ার পরে যে প্যান্থালাসের যে অংশটা উপরের দিকে ছিল সেটা সুমেরু মহাসাগর। একইভাবে নিচের দিকে যে অংশটা, অর্থাৎ আন্টার্কটিকার উপরে বা আফ্রিকা বা সাউথ আমেরিকার আফ্রিকার নিচে, সেটা মেরু মহাসাগর। বাকি যে প্যান্থালাসের বাকি অংশটা পড়ে থাকলো, সব থেকে বড় অংশ, সেটাই প্রশান্ত মহাসাগর রূপে অবস্থান করছে। ওয়েগনার এই পুরো বিষয়টাকে, এই যে মহাদেশগুলো প্যানজিয়া প্যান্থালাস থেকে সরে 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 আজকের জায়গায় এসছে, এই যে মহাদেশগুলো স্টেপ বাই স্টেপ কোন অংশ ভাগ হলো, সেখান থেকে কোন কোন খণ্ড কোন দিকে সরলো, সরে কোন কোন মহাদেশ হলো, কোন কোন মহাসাগর হলো, উনি বিষয়টাকে এইভাবে বিষয়টাকে লিখেছিলেন। এবার যেটা ব্যাপার হচ্ছে, এটা অনেকের মনেই হতে পারে যে বা সুন্দর তো, যে ব্যাপারটা খুব ভালো, বা কিন্তু বিজ্ঞান, এটার নাম আমরা জানি জিওগ্রাফি সায়েন্স। সায়েন্সে প্রমাণ ছাড়া কিন্তু কোনো কথা হয় না। তাত্ত্বিক বিষয় বললে তো হবে না, তোমাকে প্রমাণ দিতে হবে। প্রমাণ, এবার এই প্রমাণগুলোই আমরা স্টেপ বাই স্টেপ জানব। প্রথম যে প্রমাণটা ওয়েগনার দিয়েছেন, তাই তার বক্তব্যের রেসপেক্টে, সেটা হচ্ছে ভূতাত্ত্বিক প্রমাণ। ভূতাত্ত্বিক প্রমাণ বলতে যে উনি বলছেন যে যদি আটলান্টিক মহাসাগরকে আমরা এখন দেখি, তার যে দুই উপকূল, সেখানে পর্বত আর শিলার মধ্যে একটা সাদৃশ্য কোথাও আছে। কিরকম, যে এখানে ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ যে ডিপ ইয়েলো রং বা হলুদ রং করে যে এলাকাগুলো দেখানো,
দুটো মাঝখানে কিন্তু সমুদ্র, কিন্তু দেখা যাচ্ছে ওই হলুদ রঙগুলো হচ্ছে দুই উপকূলের দুপাশে একই রকম সমপ্রকারের শিলা। বিশেষ করে ইউরোপের হার্সেনিয়ান আর উত্তর আমেরিকা ক্যালিডোনিয়ান, এই দুটো খুব প্রাচীন পর্বতমালা এবং তাদের গঠন বৈশিষ্ট্য মোরাললেস একইভাবে যদি সাউথ আফ্রিকা বা সাউথ আমেরিকাতে দেখি, সেখানে মনে করো যেটা ব্রাজিল এবং আফ্রিকাতে সব প্রাচীন নিচ শিলা, বা তোমার একইভাবে ব্রাজিল ও আফ্রিকার দক্ষিণ দিকে বিভিন্ন শিলার বৈশিষ্ট্য আমরা একইভাবে দেখতে পাবো। এটাকে এখানে দেখো, এখানেও ভালোভাবে দেখানো আছে যে কোথায় কিরকম মিলটা, যে ডিপ মেরুন রং দিয়ে বা অনেকটা লালচে রং দিয়ে দেখানো আছে। সেখানে কিন্তু এরা কিন্তু মাঝখানে বিশাল মহাসাগর হলে কি হবে, কিন্তু এদের দুপাশে শিলাগুলো একই রকম। তার মানে কি বোঝা যাচ্ছে, আমরা কিন্তু সেকেন্ড ছবিটায় দেখো বা ফার্স্ট ছবিটাতেও মহাদেশগুলোকে কাছাকাছি আনা হয়েছে অ্যানিমেশনের মাধ্যমে, কিন্তু এদের মহাদেশের মধ্যে কিন্তু অনেকটা গ্যাপ। অর্থাৎ মহাদেশগুলো কোনো একটা সময় একসাথে ছিল, পরবর্তীকালে ভেঙে গিয়ে বা পরস্পর থেকে আলাদা হয়ে গিয়ে দূরে অবস্থান করলেও এরা একসাথে ছিল। তার প্রমাণ হচ্ছে দুদিকের শিলাতেই একই অবস্থানে মোটামুটি দেখা যাচ্ছে তাদের গঠন বৈশিষ্ট্য সাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে বা একই রকম। এটা একটা ভূতাত্ত্বিক প্রমাণ। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো যে প্রমাণটা আমরা আনছি ভৌগোলিক দিক থেকে, জিওগ্রাফিক্যাল দিক থেকে যে প্রমাণ, এটা খুব ইন্টারেস্টিং। ছবিটা দেখো, এই যে নিচের দিকে দেখো যে নিচে আফ্রিকা আছে এবং এটা আফ্রিকা এবং এটা তো সাউথ আমেরিকা আমরা জানি। এই আফ্রিকা এবং সাউথ আমেরিকা এরা কিন্তু এত ক্লোজে নেই, আমরা ক্লোজে এনেছি বোঝানোর জন্য মহাদেশগুলো কোনো একটা সময় একসাথে ছিল। এবং খুব ভালোভাবে খেয়াল করে দেখো, এই দুটো যে ভূখণ্ড দেখতেই পাচ্ছি, দেখো পরস্পর খাঁজে খাঁজে প্রায় মিলে যাওয়ার মতো এই অংশটা, ঠিক আছে? পরস্পর দেখো ক্লোজে যখনই আমরা আনছি দেখতে পাচ্ছি যে প্রায় মিলে যাচ্ছে। এই বিষয়টাকে ওয়েগনার যেটা বলেছেন যে জিগসফিক বলে একটা টার্ম ব্যবহার করেছেন, মানে ভাঙা বস্তু জোড়া লাগানো, ঠিক আছে? ব্রাজিলের যে রক অন্তরীপ আফ্রিকার গিনি উপকূলে, আবার আফ্রিকার যে স্ফীত অংশ সেটা আবার মেক্সিকো উপসাগরে। আফ্রিকা শুধুমাত্র এইটুকু না, এই যে ব্রাজিলের রক অন্তরীপ এটা গিনি উপসাগরে, একইভাবে আফ্রিকার স্ফীত অংশ এই যে মেক্সিকো উপসাগর, এখানে প্রায় জোড়া লেগে যাচ্ছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং জোরালো প্রমাণ ওয়েগনারের থিওরি। এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিগসফিক। এই জিগসফিক থেকে কিন্তু এমসিকিউ আসতেই পারে, তোমাদের একটু মাথায় রাখবে আশা করি এবং বুঝতে পেরেছো। আমরা পরের প্রমাণে যাই। পরের প্রমাণটা পুরা জলবায়ুগত প্রমাণ। পুরা জলবায়ু মানে পুরনো প্রাচীন জলবায়ুগত প্রমাণ। আমরা মহাদেশগুলোকে আবার কাছে এনেছি, মাঝখানে আন্টার্কটিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া। কি দেখা যাচ্ছে এখানে? দেখা যাচ্ছে প্রথম কথা যে এই যে সাদা অংশটা দেখানো হয়েছে, বলা হচ্ছে যে এটা কোনো একটা সময় যখন মহাদেশগুলো একসাথে ছিল, অর্থাৎ এরা তো সবাই, যেহেতু দক্ষিণ অংশগুলো আমরা একটু আগে জানলাম গন্ডোয়াল্যান্ডের অংশ, এবং অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকা অঞ্চলে যে বা ভারতীয় উপদ্বীপ বা দক্ষিণ আমেরিকা বা সাউথ আফ্রিকা যেখানেই হোক, সেখানে অবক্ষেপ যেগুলো হিমালয়ের অবক্ষেপ, কোনো একটা সময় যখন হিমযুগ ছিল সেই হিমবাহের অবক্ষেপ একই রকম সঞ্চয় দেখা যাচ্ছে। এরা কিন্তু এদের মধ্যে এখন বিস্তর দূরত্ব, কয়েক হাজার কিলোমিটার দূরত্ব, কিন্তু দূরে হলেও দেখা যাচ্ছে একই সময়কার হিমবাহের সঞ্চয় দেখা যাচ্ছে এবং তাদের প্রচুর সাদৃশ্যও রয়েছে। কিন্তু এই ভূখণ্ডগুলো যদি সাদৃশ্য থাকতে, তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? কোনো একটা সময় মহাদেশগুলো একসাথে ছিল, এখন হয়তো তারা আলাদা হয়ে গিয়েছে। কোনো একটা সময় যখন হিমবাহ, তখন পুরো হিমবাহটা পুরো মহাদেশ জুড়ে অবস্থান করত, পরবর্তীকালে এরা আলাদা আলাদা হয়ে গিয়ে যে যার জায়গায় এখন বর্তমানে অবস্থান করছে, কিন্তু হিমবাহের সঞ্চয়টা থেকে গিয়েছে। এটা হচ্ছে তার একটা গুরুত্বপূর্ণ প্রমাণ। এছাড়া মনে করো কয়লার স্তর। তুমি যদি উত্তর আমেরিকার ম্যাপে অ্যাপেলেশিয়ান অঞ্চল দেখো, ওটা হচ্ছে একটা কয়লা খনি অঞ্চল। কোন যুগের কয়লা? ওটা মোটামুটি ওই পার্মিয়ান কার্বনিফারাস যুগের কয়লা। কয়লা থাকা মানে কিসে প্রমাণ দেয়? তার মানে কোনো একটা সময় সেখানে ঘন গাছপালা ছিল। ঘন গাছপালা বলতে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এইবার সেই জলবায়ু অঞ্চলে ভালো কথা, অ্যাপেলেশিয়ান অঞ্চলে তুমি যদি বর্তমান জলবায়ু দেখো, ওটা কিন্তু নাতিশীতোষ্ণ প্রকৃতি। তাহলে নিরক্ষীয় জলবায়ুর গাছ সেখানে জন্মালো কি করে? প্রশ্ন এখানে।
2 নম্বর প্রশ্ন, ওখানকার যে পাললিক শিলা তার মধ্যে লবণ দেখা গিয়েছে। লবণ মানে কোন জলবায়ু? মরু জলবায়ু, উষ্ণ শুষ্ক মরু জলবায়ু। তার মানে কি দাঁড়াচ্ছে, অর্থাৎ এই যে আমেরিকা ওয়েগনারের তত্ত্ব অনুযায়ী কোনো একটা সময় নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করত, তখন মাটির তলায় সেই আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে যে উদ্ভিদগুলো চাপা পড়ে গিয়ে পরবর্তীকালে তারাই কয়লায় ট্রান্সফার হয়েছে, কোলে পরিণত হয়েছে, এবং সেই মহাদেশটা সরে আসার সময় মাঝখানে ক্রান্তীয় অঞ্চল দিয়ে যখন এসছে, সেটা তখন সেখানে মরু জলবায়ুর মধ্যে যখন পড়ে তখন বালির সঞ্চয় বা লবণের সঞ্চয় দেখা যায়। তারও পরবর্তীকালে সরে যখন আজকের জায়গায় এসছে বর্তমান নাতিশীতোষ্ণ জলবায়ু, কিন্তু এই যে শিলার মধ্যে যে প্রমাণটা সেটা তো রয়ে গেল। এটা একটা গুরুত্বপূর্ণ পুরো জলবায়ুগত প্রমাণ। এছাড়া মনে করো আরো আছে প্রবাল প্রাচীর, বিভিন্ন অঞ্চলে প্রবাল প্রাচীরের সঞ্চয় দেখা যায়। প্রবাল প্রাচীর মূলত আমরা জানি যে উষ্ণমণ্ডল অঞ্চলে দেখা যায়, কিন্তু প্রচুর এমন এলাকা আছে যেগুলো অনেক মানে নাতিশীতোষ্ণ অঞ্চল বা শীতল জলবায়ু, সেখানে প্রবাল প্রাচীর দেখা যাচ্ছে বা প্রবাল প্রাচীর অস্তিত্ব দেখা যাচ্ছে। তৈরি হলো কি করে সেই সময় জায়গায়, সেখানে তো প্রবাল জন্মানোর পরিবেশ নেই। তার মানে মহাদেশ কোথাও সরে গিয়ে এখন ওই জায়গায় গিয়েছে, আগে যেখানে ছিল সেখানে নিরক্ষীয় জলবায়ু ছিল। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ। এরকম ভাবে এরপরেও আরো কতগুলো প্রমাণ আসছে, যেমন পুরাজীবীয় প্রমাণ, মানে পুরনো জীবদের যে উদ্ভিদ বা প্রাণীর যে জীবরা আমরা ছিল অতীতে, তাদের পর্যালোচনা করেও আমরা কিছু প্রমাণ পেয়েছি। আমাদের এই যে জীবেদের প্রমাণটা আমরা কোথা থেকে পাই? মূলত জীবাশ্ম থেকে। আমরা সবাই জানি জীবাশ্ম কি, হ্যাঁ, সেই উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ যখন শিলার মধ্যে চাপা পড়ে যায়, পরবর্তীকালে পাললিক শিলা তৈরি হওয়ার পরে তাদের ছাপটা থেকে যায়। সেগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স যে এখন আমরা আজ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে সেখানে বা কোটি কোটি বছর আগে কোন উদ্ভিদ প্রাণী ছিল, সেগুলোর আমরা আজকে থেকে এখানে দাঁড়িয়ে জানতে পারছি, সেগুলোকে রিসার্চ করে গবেষণা করে। ঠিক সেরকমই গবেষণা করে আমরা জানতে পেরেছি। দেখো এগুলো দেখো সব গন্ডোয়ানাল্যান্ডের অংশ, তাদেরকে একসাথে আনা হলো, কাছে আনা হয়েছে। যেরকম গ্লসাপ্টেরিস বলে একটা উদ্ভিদ, সেই উদ্ভিদ এক ধরনের উদ্ভিদ জীবাশ্ম, এটা উদ্ভিদ জীবাশ্ম। সেই জীবাশ্মটা এটার অ্যাকচুয়ালি অবস্থান ছিল উপমেরু জলবায়ু, প্রায় মেরু অঞ্চলের কাছাকাছি, কিন্তু বর্তমানে উষ্ণ জলবায়ু অঞ্চলেও এর অস্তিত্ব দেখা যায়। এই জীবাশ্মটা তুমি দেখা যাচ্ছে তোমার গ্লসাপ্টেরিস মানে দেখো ছবি ম্যাপের মধ্যে যেটা গ্রিন কালার দিয়ে দেখানো, এটা হচ্ছে গ্লসাপ্টেরিস জীবাশ্ম অস্তিত্ব, অর্থাৎ অস্ট্রেলিয়াতে আছে, আন্টার্কটিকা মহাদেশ জুড়ে আছে, ভারতে রয়েছে, আফ্রিকাতে রয়েছে, সাউথ আমেরিকাতে। এবার বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে ভারতে উপমেরু জলবায়ু আসলো কোথা থেকে? এটা তো উপমেরু জলবায়ু অঞ্চলের উদ্ভিদ। অস্ট্রেলিয়ায় কি করে আসলো? আন্টার্কটিকা নয় বুঝলাম, মেরু জলবায়ুতে বুঝলাম, কিন্তু বাকিগুলোতে অর্থাৎ, এবং তাদের সবই একই রকম প্রকৃতির বা একই সময়কার, অর্থাৎ তারা তো গন্ডোয়ানাল্যান্ডটা পুরোটাই অনেকটাই দক্ষিণ মেরুর কাছাকাছি অবস্থানে ছিল, দক্ষিণ গোলার্ধের দিকে ছিল, সেখানে জলবায়ুটা এরকমই ছিল এবং পুরো অঞ্চলটা তো একসাথেই ছিল, একসাথেই সংঘবদ্ধভাবে ছিল। তাই জন্য উদ্ভিদের বিন্যাসের কোনো অসুবিধা নেই, উদ্ভিদ জন্মেছে একসাথে একই এলাকার মধ্যে। পরবর্তীকালে জীবাশ্ম তাদের দেহাবশেষগুলো শিলার মধ্যে চাপা পড়ে গিয়েছে। এখন আমরা যখন দেখছি বা রিসার্চ করছি বা গবেষণা করছি, দেখতে পাচ্ছি তারা প্রত্যেকে সরে গিয়েছে। সরে গেলেও তাদের ওই প্রমাণটা থেকেই গিয়েছে, তারা একসাথে ছিল, তার প্রমাণ। এবার যদি প্রাণী জীবাশ্মে আসি, যেমন মেসোসরাস বলে একটা প্রাণী, ছবিতে দেখো মেসোসরাস কোথায় আছে, এক রকমের প্রাণী, ছোট কুমির জাতীয় সরীসৃপ প্রাণী, সাউথ আফ্রিকা এবং সাউথ আমেরিকা। দেখো আফ্রিকার নিচের দিকে সাউথ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার নিচের দিকে, এই দুই অংশে এদের অবস্থান দেখা যাচ্ছে। ঠিক আছে, আর একটা দেখো সাইনোগোনাথাস, দেখো এক প্রকার একটা স্তন্যপায়ী প্রাণী, অনেকটা দেখো কুকুর টুকুর টাইপ, কুকুর বা এই ধরনের প্রাণীর মতো। তারও অবস্থানটা তুমি দেখো, এই যে একটু অনেকটা কমলা টাইপের যে কালার দিয়ে, সাউথ আমেরিকাতে রয়েছে, আফ্রিকার মাঝখান পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল, হ্যাঁ, এরকম অবস্থান দেখা যাচ্ছে। আবার একইভাবে এই যে কোনো জিনিস, তুমি যে কোনো জীবাশ্মটা রিসার্চ করে আমরা কিন্তু এরকম প্রমাণ পাচ্ছি। তুমি যদি ক্যাঙ্গারুকে নিয়ে পড়ো, ক্যাঙ্গারু একটা আমরা জানি স্তন্যপায়ী প্রাণী, সেই ক্যাঙ্গারু আমরা বর্তমানে অস্ট্রেলিয়াতে প্রচুর দেখতে পাই, কিন্তু যদি দেখা যায় এই প্রাণীর মূলত কিন্তু দক্ষিণ আমেরিকার প্রাণী। তাহলে দক্ষিণ আমেরিকার ক্যাঙ্গারু কি করে অস্ট্রেলিয়ায় পৌঁছালো, সেটাও কিন্তু একটা গবেষণার জায়গা। অর্থাৎ তারা তো একসাথে ছিল ওয়েগনারের মত অনুযায়ী,
তখন তারা এক জায়গা থেকে এক ভূখণ্ড থেকে আরেক ভূখণ্ডে যেতেই পেরেছে, তারা একসাথে ছিল বলে। কিন্তু বর্তমানে এগুলো আলাদা হয়ে গিয়ে এই জায়গায় এসছে। এরকম কিছু প্রমাণ রয়েছে। তাহলে আমরা পরপর কতগুলো প্রমাণ জানলাম, ভূতাত্ত্বিক প্রমাণ, ভৌগোলিক প্রমাণ, জলবায়ুগত প্রমাণ, পুরা জলবায়ুগত এবং পুরা জীবীয় বা জীবাশ্মগত প্রমাণ। প্রত্যেকটাই কিন্তু খুব জোরালো করছে যে ওয়েগনারের থিওরিটাকে শক্তপোক্তভাবে জায়গায় আনছে যে না, সত্যিই তো তাই, মহাদেশগুলো এক জায়গায় ছিল। নেক্সট হচ্ছে আর একটা লাস্ট গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পুরা চৌম্বকত্ব প্রমাণ। আমরা সবাই এটা নিয়ে তো জানি বা জানো হয়তো যে এই যে মেরু, আমরা চুম্বকের একটা উত্তর মেরু থাকে, উত্তর আর দক্ষিণ। আবার আমাদের পৃথিবীরও একটা মেরু আছে, উত্তর মেরু দক্ষিণ মেরু, তাই তো? দুই উত্তর দিক কিন্তু একটা ম্যাগনেটিক নর্থ আর একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল নর্থ। দুটো নর্থ কিন্তু এক নয়। পৃথিবীর উত্তর অত্যন্ত ফিক্সড, চুম্বকের উত্তরটা কিন্তু ফিক্সড নয়। যখন এবার এই চুম্বকটা একটা শিলার মধ্যে আমরা চৌম্বকত্ব দেখতে পাই, কি করে পাই? যখন সে কঠিন হয় তখন সে একটা চৌম্বকত্ব অর্জন করে শিলাটা যখন, এবং তখন তার ওই চৌম্বকত্বের যে ধর্মটা সে অর্জন করে, তখন যেদিকে তার উত্তরটা দেওয়া থাকবে সেটাই তার সেই সময়কার উত্তর মেরু, ম্যাগনেটিক নর্থ সেটা, বা চৌম্বকের উত্তর মেরু সেটা। দেখা যাচ্ছে এই চৌম্বকের উত্তর মেরুটা বিভিন্ন সময়ে, পৃথিবীর বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অবস্থায় ছিল। দেখো পাশের যে ছবিটায়, বাঁদিকের ছবিটা খেয়াল করো, 600 বছর আগে, সবার নিচে 600 বছর আগে তখন উত্তর মেরুটা দেখো কোন দিকে ছিল। 500 বছর আগে দেখো একটু একটু করে সরছে, 400 বছর আজ থেকে, 300 বছর আগে, 200 বছর আগে, 100 বছর আগে, বর্তমানে এখন এই জায়গায় একটু একটু করে সরে 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 কিন্তু যাচ্ছে। উত্তর মেরুটা আস্তে আস্তে, অর্থাৎ প্রায় পূর্ব পশ্চিম বরাবর ছিল, দেখো খেয়াল করো, আস্তে 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 কিন্তু এই বিভিন্ন যুগের শিলার পর্যবেক্ষণ করে আমরা টাইমিংটা পেয়েছি বা উত্তর মেরুর অবস্থানটা পেয়েছি। এখানে তুমি দেখো এই যে প্রথম যে ছবিটা আছে, সেখানে একটা ম্যাগনেটিক নর্থ আছে, জিওমেট্রিক নর্থ, জিওগ্রাফিক নর্থ যেটাকে বলছি। জিওগ্রাফিক নর্থ কিন্তু ফিক্সড। এই যে ম্যাগনেটিক নর্থটা দেখো বিভিন্ন বছর, এই যে 600, 500, 400 এগুলো মিলিয়ন বছর আগে, 600 মিলিয়ন বছর আগে ম্যাগনেটিক নর্থ এই জায়গায় ছিল, সেখান থেকে এরকম ভাবে সরছে। ঠিক আছে, এইবার দেখো সেই অবস্থা। এবার কি হতে পারে? একটা হতে পারে, মন দিয়ে বুঝে নাও, যে মহাদেশ ফিক্সড, মেরুটা সরছে এরকম ভাবে। অথবা দুই হতে পারে, মেরু ফিক্সড, মহাদেশটা এরকম ভাবে সরছে। তাহলে কোনটা হচ্ছে? এটা অনেকটা সেই ট্রেনে করে চলার মতো। আমরা যখন ট্রেনে করে যাই, আমরা কি দেখতে পারি? যে জানলার দিকে ছোটবেলায় তাকালে মনে হতো যেন ঘর বাড়ি সব পেছন দিকে ছুটছে। সত্যি কি পেছন দিকে ছুটছে? না তো, আসলে কি ট্রেনটা এগোচ্ছে। এটাকে আমরা জানি, বলে থাকি যে এটাকে আপেক্ষিকভাবে আমরা সরে যাই। ঠিক আছে, আপেক্ষিকভাবে মনে হচ্ছে যেন মানে ট্রেনটা দাঁড়িয়ে আছে, ঘর বাড়ি দৌড়াচ্ছে। ব্যাপারটা তো তা নয়, এখানেও তাই। মেরুর জায়গাতেই ব্যাপারটা আছে, মহাদেশ সরছে বলেই মেরুর অবস্থানটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এই বিষয়টাকে ব্রিটিশ বিজ্ঞানী এস.কে. রামকর্ন এবং পি.এম.এস. ব্ল্যাকেট এবং রামকর্ন এরা প্রথম এটাকে আইডেন্টিফাই করেন। 500 এরা নমুনা সংগ্রহ করছে 500 মিলিয়ন বছর আগে থেকে, বিভিন্ন জায়গায় নমুনা সংগ্রহ করে দেখেছেন যে 500 মিলিয়ন বছর আগে প্রশান্ত মহাসাগরে ছিল চুম্বক মেরুটা, চুম্বক যে উত্তর মেরুটা প্রশান্ত মহাসাগর। পরে সেটা জাপানের দিক হয়ে উত্তর পূর্ব, মানে প্রশান্ত মহাসাগরের মাঝখান বরাবর প্রায়, তারপরে জাপানের দিক হয়ে উত্তর পূর্ব এশিয়ার দিকে সরে গিয়ে বর্তমান জায়গায় এসছে। এই যে সরে যাওয়াটা, এই যে গ্রাফের মাধ্যমে আমরা দেখাচ্ছি, এই যে সরে যাওয়াটা, এটাকেই তারা বলেছেন মেরু ভ্রমণ বা পোলার ওয়ান্ডারিং। মেরু ভ্রমণ বা মেরু হতে যাত্রা খুব গুরুত্বপূর্ণ। মেরু কিন্তু আসলে আমাদের এভিডেন্স বলছে, প্রমাণ বলছে মেরুর অবস্থানটা চেঞ্জ হচ্ছে। আসলে এবার ব্যাপারটা, বিষয়টা হচ্ছে মেরুর অবস্থানটা যে চেঞ্জ হচ্ছে, সেটা কি চেঞ্জ হচ্ছে? মেরু কি চেঞ্জ হচ্ছে? মেরু কি সরছে, না মহাদেশ সরছে? ভেবে রাখো যে মেরুর তো সরে যাওয়ার কোনো কথা নেই, মহাদেশ সরছে বলেই কিন্তু মেরুর অবস্থানটা প্রতিনিয়ত আমরা বিভিন্ন 100 কোটি বছর, 200 কোটি বছর অন্তর অন্তর দেখছি সেটা তার অবস্থান চেঞ্জ হচ্ছে, তার কারণ মহাদেশ সরছে। ঠিক আছে, এই হলো মোটামুটি আমাদের প্রমাণ। তাহলে আমরা আজকে যেটুকু জানলাম যে আজ থেকে প্রায় 34 কোটি বছর আগে, আমরা সব বিষয়টা যদি এক জায়গায় করি, আজ থেকে প্রায় 34 কোটি বছর আগে কার্বনিফেরাস উপযুক্ত আগে
মহাদেশগুলো একসাথে অবস্থান করত। সেটার নাম ছিল প্যানজিয়া এবং তার চারিপাশে ছিল প্যান্থালাসা। পরবর্তীকালে মেসোজোয়িক যুগে প্যানজিয়া ভাঙন হয়, সেই ভেঙে হয় লরেসিয়া বা অ্যাঙ্গারল্যান্ড আর গন্ডোয়ানাল্যান্ড, আর দুটোর মাঝখানে টেথিস মহাসাগর। এবার এই দুটো ভূখণ্ড থেকে পশ্চিম দিকে অর্থাৎ অ্যাঙ্গারল্যান্ড এবং গন্ডোয়ানাল্যান্ড থেকে পশ্চিম দিকে একটা অংশ বেরিয়ে যায়, আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে কিছুটা দূর গিয়ে দাঁড়ায় সেই দুটো ভূখণ্ড। উত্তর দিকের খণ্ডের নাম উত্তর আমেরিকা, যেটা লরেসিয়া থেকে বেরিয়ে, একইভাবে গন্ডোয়ানাল্যান্ডের অংশটার নাম হচ্ছে দক্ষিণ আমেরিকা। আর এই যে সরেছে, সরে গিয়ে চলে গেল, তাহলে প্যান্থালাসা কিছুটার মধ্যে সে ঢুকে গেল, তাহলে মাঝখানে অর্থাৎ এই লরেসিয়া বা গন্ডোয়ানাল্যান্ড আর এদিকে উত্তর দিকে দক্ষিণ আমেরিকা, মাঝখানে নতুন জায়গা তৈরি হলো, সমুদ্র সীমার অংশ বেরিয়ে গেল শিয়ালটা সরে যাওয়ার ফলে, সেইটার নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। তাই গেল। আর কি, পরবর্তীকালে লরেসিয়াটা কিছুটা উত্তর দিকে সরলো, গন্ডোয়ানাল্যান্ড উত্তর দিকে সরেছে, সরে গিয়ে লরেসিয়া থেকে কি তৈরি হলো, ইউরোপ এশিয়া, আর গন্ডোয়ানাল্যান্ড থেকে আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া। আর আন্টার্কটিকা নিজের বিজ্ঞানীদের মত অনুযায়ী বা ওয়েবনারের থিওরি অনুযায়ী ও নিজের জায়গাতে ওখানেই দক্ষিণ মেরুতেই আটকে গেল। আর অস্ট্রেলিয়া পরবর্তীকালে কিছুটা পূর্ব দিকে সরে যাওয়ার ফলে সেখানে একটা গ্যাপ তৈরি হয়ে ভারত মহাসাগর তৈরি হয়েছে। উত্তর দিকে সুমেরু মহাসাগর, দক্ষিণে কুমেরু মহাসাগর। আর প্যান্থালাসার বাকি অংশ জুড়ে যেটা রইল পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত। আর এই যে যেটা আমার একটা জায়গায় আমরা বলা হলো না, এই যে লরেসিয়া উত্তর দিকে সরলো বা গন্ডোয়ানাল্যান্ড কিছুটা উত্তরে সরলো, এইটা সরার আগে দুটো ভূখণ্ডের চাপে মাঝখানে যে তাদের মাঝখানে যে টেথিস মহীখাত ছিল, সেই মহীখাতের পলি ভাঁজ খেয়ে হিমালয় ও আল্পস পর্বতমালা তৈরি হয়েছে। মোরালেস এই হচ্ছে ওয়েগনারের থিওরি, যেটা দিয়ে বিভিন্ন মহাদেশ মহাসাগর কিভাবে কোথায় এখন বর্তমানে এসছে, সেটা কিভাবে হচ্ছে সেটা ব্যাখ্যা হলো, এবং একইভাবে বিভিন্ন পর্বতমালা কিভাবে হয়েছে সেটাও ব্যাখ্যা দিয়েছে। এবার তোমাদের প্রশ্ন থেকেই যায় যে স্যার, এবার তোমাদের কাছে প্রশ্ন থাকতেই পারে, স্যার এই যে মহাদেশগুলো সরলো, এবার সরালোটা কি? তার মানে কিছু শক্তি আছে, একদম তাই, শক্তিগুলো আমাদের সিলেবাসেই আছে, সেগুলো আমাদের জানতেও হবে। শক্তিগুলো কি? সেটা হচ্ছে যে প্রথম শক্তি যেটা হচ্ছে সেটা হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি বা বল। ব্যাপারটা একটু বুঝি আমরা সবাই জানি যে এই যে মনে করো একটা জলের উপরে কোনো একটা বস্তু ভাসে, কিভাবে ভাসে? খুব ইজি, যে যেটা প্রথম কথা জলটা সে তার তুলনায় ওই যেটা ভাসছে তার ঘনত্ব কম, আর যার উপর ভাসছে তার ঘনত্ব বেশি, ঠিক আছে? এবং যে জিনিসটা ভাসছে সে কি করে, তার মধ্যে একটা অভিকর্ষজ কাজ করে, অভিকর্ষজ বল কাজ করে, তাকে তো টানে, এবং সে কি করে নিচের দিকে চাপ দেয়। আমি যদি জলের মধ্যে একটা কিছু থার্মোকলকে ফেললাম, তাহলে থার্মোকলটা দেখলাম জলে ভাসছে, তাহলে কি করে ভাসে সে? থার্মোকলকে তো পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, তাহলে সে একটা জলের মধ্যে চাপ দেয় এবং জলে ডুবে যেতে চায়। কিন্তু ওই সময় যেটা করে কি, জল আবার যেটা করে, তার অপসারিত যে প্লাবতা বলের সাহায্যে সেই বল উল্টো দিকে একটা বিপরীত দিকে একটা বল ঠেলে তাকে ভাসতে সাহায্য করে, যেটাকে আমরা বলি প্লাবতা বল। এই জন্যই বস্তুটা ভেসে থাকতে পারে। পৃথিবীর আকৃতি যদি গোল হতো তাহলে কিন্তু মহাদেশগুলো একটা নির্দিষ্ট স্থানে স্থিরভাবে ভেসে থাকতো। আমরা জানি যে এগুলো সিয়াল বা সীমা বা অ্যাস্ট্রোস্ফিয়ারের উপর ভাসছে, সেটা এইভাবে ভেসে থাকতো। কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবীতে অভিগত গোলক, এবং অভিগত গোলক হলে স্বাভাবিকভাবেই এই যে কোনো একটা স্থানের উপর বা মহাদেশ হলো, তার উপর যে প্রযুক্ত যে অভিকর্ষজ বল, সেই যে বলটা দিচ্ছে, আর উল্টো দিক থেকে যে প্লাবতা বলটা আসছে, সেটা কিন্তু একই সরলরেখা বরাবর কাজ করে না। তাদের সম্মিলিতভাবে কি হচ্ছে, নিরক্ষরেখার দিকে, ঠিক মিডিল পজিশন বরাবর নিরক্ষরেখার দিকে একটা অতিরিক্ত বল সৃষ্টি হয়। ওয়েগনারের মতে এই যে চলমান যে মহাদেশগুলো যে ঘুরে ফিরে বেড়াচ্ছে, এই কারণেই ঘুরে ফিরে বেড়াচ্ছে, কারণ এই যে ভর কেন্দ্রের বা প্লাবতার কেন্দ্র একই জায়গায় নেই। অর্থাৎ অভিকর্ষজ বল আর প্লাবতা বল যদি একই রেখা বরাবর থাকতো, পরস্পর বিপরীত দিকে কাজ করতো, তাহলে ফিক্সড থাকতো মহাদেশগুলো। কিন্তু এরা নেই বলেই মহাদেশগুলো ফিক্সড নেই, ঠিক আছে? প্লাবতার কেন্দ্রটি অভিকর্ষজ কেন্দ্রের নিচে অবস্থান করছে,
প্লাবতার কেন্দ্রটা অভিকর্ষজ কেন্দ্রের নিচে, একই কেন্দ্র একই পয়েন্টে নেই, যার ফলেই একটা বৈষম্য ঘটছে এবং সেখান থেকেই এই বৈষম্যের একটা অভিকর্ষজ বলের জন্য কি হচ্ছে, মহাদেশগুলোর সঞ্চালন হচ্ছে এবং এই সঞ্চালনটা মূলত উত্তর দিকে বা সামান্য উত্তর পূর্ব দিকে হয়েছিল। অর্থাৎ এই যে ইউরেশিয়া, এই যে আফ্রিকা বা এই মনে করো ভারত, উপদ্বীপীয় ভারতের যে উত্তর দিকে সরে যাওয়াটা, সেটা কিন্তু এই বৈষম্যমূলক অভিকর্ষজ বলের কারণে। তাহলে আর একটা প্রশ্ন হলো, স্যার এবার একটু বলুন যে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা তো আমরা বললেন পশ্চিম দিকে সরল, তার কারণ কিন্তু জোয়ারি শক্তি, চাঁদ ও সূর্যের জোয়ারি শক্তি মূলত। অর্থাৎ আমরা জানি তো চাঁদ ও সূর্য প্রবল আকর্ষণ করছে এবং তার ফলে সমুদ্রে তো কি জোয়ার ভাটা হয়তো আমরা জানি, আমরা ক্লাস 10-এ পড়েছি। এবার এই সেই জলভাগে যখন প্রবল জোয়ারি শক্তিটা কাজ করে, তার ফলে মহাদেশগুলো ধীরে ধীরে পশ্চিম দিকে সরছে। তবে সেটা কিন্তু একদিনের জন্য নয়, ধীরে 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 একসাথে হয়ে এই বলটা কাজ করেছে। ঠিক আছে, একই সাথে এই কারণেই উত্তর ও দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সরে যাওয়ার কারণ ওয়েগনারের মত অনুসারে জোয়ারি শক্তি নিয়মিত কাজ করে করে বর্তমানে এই জায়গায় এসছে, রাতারাতি কিন্তু হয়নি। এই দুটো হচ্ছে মূলত এই দুটো প্রধান শক্তি, একটা বৈষম্যমূলক অভিকর্ষজ বল আর একটা জোয়ারি শক্তি। এই দুটো শক্তির জন্য মহাদেশগুলো সরেছে বলে আমাদের মনে হয়, মানে ওয়েগনারের মনে হয়, সরি। এছাড়া মনে করো এই পরিচলন স্রোত বা আর্থার হোমসের যে থিওরি অনুযায়ী বা পৃথিবীর আবর্তন, এগুলো সামান্য কাজ করেছে, তবে মূলত কিন্তু বৈষম্যমূলক অভিকর্ষজ বল এবং জোয়ারি শক্তি। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এই তত্ত্বটার, এই যে সবটা জানলাম তত্ত্ব, তাহলে তো সবাই মেনে নিল, তাহলে এটাই তো বাস্তব, সবাই মেনে নিল যে এইভাবেই পৃথিবী সরে পড়েছে। না, এখানে একটা সমস্যা আছে। ওয়েগনারের থিওরিটা যখন আমরা শুনলাম, প্রমাণগুলো শুনলাম, সব শক্তিগুলো শুনলাম, আমাদের মনে হচ্ছে যেন ঠিকঠাক, কিন্তু এর নাম বিজ্ঞান। আবারও বলছি, বিজ্ঞানের ক্ষেত্রে বিপরীত কিছু ত্রুটিগুলো বিজ্ঞান তুলে ধরে, বিভিন্ন বিজ্ঞান মহল বা বিজ্ঞানীরা তুলে ধরেন যে আপনি এই ব্যাখ্যাটা দিন তো, এটা কি করে হলো, সে ব্যাখ্যাটা কি দেওয়া যাচ্ছে, কিরকম ব্যাখ্যাগুলো, এই ত্রুটিগুলো আমরা এবার জানবো। কি কি ত্রুটি? একটা হচ্ছে মনে করো যে এই যে জিগসো ফিট, মনে করো আমরা একটু আগে বললাম যে এই যে খাজে খাজে মিলে যাওয়া, ভাঙা বস্তু জোড়া লাগা। কিছু বিজ্ঞানী বলছেন যে আপনারা খেয়াল করে দেখুন, বাস্তবে মনে হচ্ছে যেন মিলেছে কিন্তু বাস্তবে মিলছে না, অনেকটা গ্যাপ থেকে যাচ্ছে। এবার এর উল্টো দিকে আবার ওয়েগনারের যারা সমর্থক, তারা বলছেন আরে মহাদেশগুলো সরেছে, আজ থেকে 22-25 কোটি বছর আগে এটা ঘটনাটা ঘটেছে, এতদিন ধরে সমুদ্রের ঢেউয়ে উপকূলগুলো তো ক্ষয় পেয়েছে, বা যখন সরেছে তখনও উপকূলগুলো ক্ষয় পেয়েছে, তার কারণে সেইটা নিখুঁতভাবে মিলল না। ভালো কথা, একটা দিক বুঝলাম। নেক্সট, এই যে তোমার শক্তি, যে দুটো শক্তি একটু আগে বললাম, অভিকর্ষজ বল আর জোয়ারি শক্তি, বিজ্ঞানীরা বলছেন এই যে শক্তিটা প্রয়োজন হয় বিশেষ করে মহাদেশকে সরানোর জন্য, সেই শক্তি যদি প্রযুক্ত হতো পৃথিবীতে, তাহলে পৃথিবীর আবর্তন গতি 1 বছরের জন্য বন্ধ হয়ে যেত বা কিছু দিনের জন্য বন্ধ হয়ে যেত। সেটা তো হয়নি, সেটা কি হয়েছে? অর্থাৎ এই শক্তিগুলোর বাস্তবে কোনো ভিত্তি নেই তারা বলছে। এবং নিরক্ষরেখার দিকে যে বৈষম্যমূলক অভিকর্ষজ বল যেটা রয়েছে, সেটাও যথেষ্ট নয় মহাদেশকে সরানোর জন্য। জোয়ারি শক্তি তো নয়, অভিকর্ষজ বৈষম্যমূলক অভিকর্ষজ বল সেটাও কিন্তু একদম 100% যে খুব যে শক্তিশালী তাও নয়, মহাদেশ সরানোর জন্য নয়। এটা একটা বিশাল ব্যাপার, এটা একটা মানে ত্রুটি বলে বিজ্ঞানীরা মনে করছে। তারপরে যেটা বলছে যে অনেকে আবার এই মেরু ভ্রমণের বিষয়টাকে তারা মেনে নেয়, অনেকে জীবাশ্ম নিয়ে রিসার্চ করতে গিয়ে বলছে যে গ্লসোপ্টেরিসের জীবাশ্ম শুধুমাত্র এই ছাড়াও সাইবেরিয়াতে আছে, পারস্যে আছে, আফগানিস্তানে আছে, কাশ্মীরেও আছে, কই ওয়েগনার তো এগুলোর ব্যাখ্যা দেয়। তারপরে মনে করো এই যে ওয়েগনার যেটা বিশেষ করে একটু আগে যেটা আমি শুরুতে বললাম ভূতাত্ত্বিক প্রমাণে, যে হার্সেনিয়ান আর ক্যালিডোনিয়ান যে দুটো ভাজের কথা বললেন, প্রাচীন পর্বতের কথা বললেন যে মিল, অনেক বিজ্ঞানী বলছেন যেটুকু মিল হয়েছে সেটা খুব সামান্য, ওটাকে প্রমাণ বলে ধরানো যায় না। পর্বত সৃষ্টি নিয়ে যে উনি বলেছেন আর্থার হোমসের যে থিওরি অনুযায়ী
শিয়াল ভূখণ্ড কুঞ্চিত হয়ে যে রকি আন্দিজ পর্বত সৃষ্টি হয়নি, মহিখাতে পলি সঞ্চিত হয়ে যে হয়েছে, এটা আর্থার হোমস বলেছেন। সেটার ব্যাখ্যা তার তত্ত্ব অনুযায়ী মানে দুটো একসাথে একই জায়গায় আসছে না, এটা নিয়েও ত্রুটি বিচ্যুতি রয়েছে, বা এটা নিয়েও বিজ্ঞানীদের মধ্যে কিন্তু অনেক বিরোধ আছে। একইভাবে সঞ্চালনের যে ত্রুটিটা আমরা দেখলাম, সঞ্চালনটা কোন দিকে হবে, কিভাবে হবে, এই সঞ্চালন নিয়েও বিজ্ঞানীদের মধ্যে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। তো সন্দেহগুলো কিন্তু যেগুলো বিজ্ঞানীরা তুলছেন তারগুলো কিন্তু অনেকগুলোই কিন্তু তোমরা এখন ভেবে দেখো, অনেকগুলোই কিন্তু অনেকেই বলছেন না যুক্তিযুক্ত, তাহলে তো সত্যিই ত্রুটি। তার মানে কি ওয়েগনারের থিওরিটা পুরোটাই কি এর কোনো দাম নেই, বা থিওরিটা এত সুন্দরভাবে উনি দিলেন? এবার মনে রাখতে হবে উনি আজ থেকে প্রায় 100 বছর আগে এই থিওরিটা দিয়েছেন। আজকে 2025 সাল, উনি লাস্ট যে বইটা দিয়েছিলেন 1924 সাল, প্রায় 100 বছর আগে। 100 বছর আগে বিজ্ঞান থেকে উনি বিজ্ঞানের হেল্প নিয়ে যতটুকু উনি ওনার থিওরিটা তত্ত্বটাকে দাঁড় করানোর জন্য যা যা প্রমাণ জোগাড় করতে পেরেছিলেন করেছিলেন। আর যদি আজকে দাঁড়িয়ে হতো তাহলে হয়তো উনি আরো কিছু এভিডেন্স পেতেন, সেটা আরো জোরালো হতো। তার মানে এই নয় তার বক্তব্যের কোনো গুরুত্ব নেই, তার বক্তব্যের যথেষ্ট গুরুত্ব আছে, তার তত্ত্বটা যথেষ্ট গুরুত্ব আছে। এই জন্যই তো আমাদের সিলেবাসে এটাকে রাখা হচ্ছে তোমাদের জানানোর জন্য। এটা কিন্তু যতই এটা সমালোচিত হোক, যতই এটা নিয়ে ক্রিটিসাইজ হোক, কিন্তু এর কিন্তু অবশ্যই গুরুত্ব আছে। গুরুত্বটা কি? এর যথেষ্ট গুরুত্বগুলো যেরকম আমরা সেমিস্টার 2-তে পড়েছি, সমুদ্র পারগঠনিক তত্ত্ব পড়েছি তো, বা হ্যারি হেসের সমুদ্র, বা আমরা পরবর্তীকালেও জানবো যে সমুদ্রবক্ষের বিস্তৃতির থিওরি। এই যে গুরুত্বপূর্ণ থিওরিগুলো, ওয়েগনারের পারগঠনিক তত্ত্ব, যেটা পিচোর তত্ত্ব, আমরা সবাই জানি পিচোকে জনক বলা পারগঠনিক তত্ত্বে, প্লেট টেকটনিক থিওরি যেটাকে বলছি, এই থিওরিটা আসতোই না যদি ওয়েগনারের থিওরিটাকে আমরা তারা না পেত। তারা কিন্তু এই ওয়েগনারের থিওরিটা পেয়েই তাদের কাজে বা তারা কিন্তু একটা অনুপ্রেরণা পেয়েছে যে এইভাবে হতে পারে। তাদের থিওরিটা এদের থেকে আলাদা, কিন্তু ওয়েগনারের চলমান মহাশী তত্ত্ব কিন্তু এটা জোরালোভাবে একটা সাপোর্ট করে তাদের থিওরিটা যে এরকম হতে পারে। ওয়েগনার কিন্তু এমন নয় যে কোনো মহাদেশ বা মহাসাগরকে বাদ দিয়েছেন, প্রত্যেকটা মহাসাগরের এখনকার অবস্থান বা অতীতের অবস্থান ডিটেলস উনি ব্যাখ্যা দিয়েছেন। এটা একটা গুরুত্বপূর্ণ। এমন নয় যে 3টে মহাদেশ দিয়েছেন, বাকি 4টে মহাদেশে তো উনি বলেননি, বা 3টে মহাসাগর বলেছেন, 4টে মহাসাগর, বাকি 2টো মহাসাগরের বা মহাসাগরের ব্যাখ্যা উনি দেননি। উনি সমস্ত মহাসাগর মহাদেশের বর্তমান অবস্থান এবং অতীতের অবস্থান নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। তাহলে এটার একটা গুরুত্ব আছে। ভঙ্গিল পর্বতের গঠন কি হতে পারে, এই যে অ্যাঙ্গারল্যান্ড আর গন্ডারল্যান্ডের চাপে যে হিমালয় পর্বত হয়েছে, এটা কিন্তু উনি প্রথম তেথিস মহিখাতে পলি ভাঁজকে এটা ব্যাখ্যা উনি দিতে পেরেছেন। কিন্তু যেমন আর একজন হচ্ছেন ডুটয়েড বলে একজন বিজ্ঞানী, তিনি কিন্তু বলেছেন যে আটলান্টিক মহাসাগরের যে 2 উপকূলে যে জিগসফিটের যে মিলটা, উনি যেটা ওয়েগনার বলেছিলেন, সেটা নিয়ে তো বিজ্ঞানীরা বলছেন যে এই নিখুঁতভাবে মিলছে না। উনি আবার রিসার্চ করে বলেছেন যে গবেষণার মাধ্যমে যে হতে পারে যে মহাদেশগুলো মিলছে না, কিন্তু মহীসোপান, মহাদেশের যে শেষ ভাগ যেটা সমুদ্রের তলায় থাকে মহীসোপান, সেটা কিন্তু নিখুঁতভাবে মিলছে। নিখুঁত, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। উদ্ভিদ প্রাণীর বন্টন, জীবাশ্ম নিয়ে যে বন্টনের, সেটারও একটা গুরুত্বপূর্ণ উনি ব্যাখ্যা দিয়েছেন, যে জীবাশ্ম মিলগুলো খুঁজে পেয়ে। আর এই যে জলবায়ু পরিবর্তন, এটা তো সত্যি কথা, জলবায়ু পরিবর্তন অতীতে হয়েছে, কারণ আমরা বিভিন্ন গবেষণায় দেখতে পাচ্ছি এখন আমাদের এখানে যে জলবায়ুটা, অতীতে এই জলবায়ু ছিল না, অন্য জলবায়ু ছিল। শিলা তাকে বলে, শিলা প্রমাণ দিচ্ছে, জীবাশ্ম প্রমাণ দিচ্ছে, বা আরো বিভিন্ন রকম এভিডেন্স দিচ্ছে। তাহলে এক হতে পারে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হচ্ছে, অতীতে অন্য জলবায়ু ছিল। আর আরেকটা হতে পারে সেই স্থানটা আগে অন্য কোথাও ছিল, এখন এখানে এসছে। তো ব্যাখ্যাটা কিন্তু চলছে, ঠিক সরি মানে তার এই বৈষম্যজনক যে তত্ত্বের যে গুরুত্বটা বোঝা যাচ্ছে। তো উনি প্রথম দিশা দিয়েছিলেন যে এইভাবে হতে পারে, এবং ওনার কিন্তু এই বক্তব্যে কিন্তু কিছু কিছু জোরালো যুক্তি, সেটা কিন্তু সব বিজ্ঞানী কিন্তু খণ্ডন করতে পারেননি। এখানেই হচ্ছে এই তত্ত্বের গুরুত্বপূর্ণ যে ব্যাখ্যা, যে যতই ত্রুটি থাক কিন্তু কোথাও এর কিন্তু ইম্পর্টেন্সও আছে, এবং সেটা খুব গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আমাদের মনে করো, বিশেষ করে তোমরা যারা পড়াশুনো করছো, সেই
সেই পড়াশুনোর জন্যেও বা পরবর্তীকালে তোমরা ভূগোল নিয়ে পড়বে বা গবেষণা করবে, তোমাদের মধ্যেও তো অনেক বিষয় নিয়ে উৎসাহ থাকতে পারে। দেখা গেল তোমরা এই বিষয়গুলো নিয়ে আরো উৎসাহিত হয়ে পরবর্তীকালে দেখা গেল উচ্চশিক্ষিত হয়ে এই গবেষণায় করে তোমরা হয়তো নতুন কিছু বিষয় বের করবে, কিন্তু সেগুলো কিন্তু এই ওয়েগনারের থিওরিটা না জানলে কিন্তু হবে না, বা প্লেট টেকটনিক থিওরি না জানলে হবে না। এখানেই এর ইম্পর্টেন্স। ঠিক আছে, আমরা মোটামুটি বিশদে জানলাম। তো আজকে আমরা প্রথম যে টপিকটা আমরা আলোচনা করলাম, ওয়েগনারের চলমান মহাদেশীয় তত্ত্ব বা মহাদেশীয় সঞ্চালন তত্ত্ব। আশা করি তোমাদের এই তত্ত্বটা নিয়ে যা যা প্রশ্ন ছিল ভেতরে বা বিষয়বস্তু নিয়ে যেগুলো জানার ইচ্ছা ছিল, আমরা চেষ্টা করেছি সেটাকে যতটা তোমাদেরকে বোঝানো যায় বিভিন্ন প্রমাণের মাধ্যমে, বিভিন্ন ব্যাখ্যা দিয়ে। আশা করি তোমরা বুঝেছো, এবং এই ধরনের ভিডিও তোমাদের কিন্তু আরও আসবে বিভিন্ন টপিক নিয়ে। তোমরা এটাকে রেগুলার চেক করো ইউটিউব চ্যানেলটাকে, এবং দেখবে বিভিন্ন বিষয়, বিভিন্ন সাবজেক্টের, শুধুমাত্র ভূগোল নয় অন্যান্য সাবজেক্টেরও আসবে। তার সঙ্গে ভূগোলেরও বিভিন্ন থার্ড সেমিস্টার বা পরবর্তীকালে ফোর্থ সেমিস্টারেও বিভিন্ন বিষয়গুলো আসবে, যেগুলো তোমরা এই চ্যানেলটার মাধ্যমে তোমরা রেগুলার এই ভিডিওটা পাবে, এবং তোমরা আশা করি তোমরাও সমৃদ্ধ হবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ আজকের জন্য।